বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি পৃথিবীর সবথেকে বড় পার্টি সম্পর্কে, যে পার্টির 18 কোটির বেশি মেম্বার রয়েছে। আপনারা বলতে পারেন আমি কোন পলিটিক্যাল পার্টি সম্পর্কে কথা বলতে চলেছি। বন্ধুরা, এখানে বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সম্পর্কে। 2015 সালে বিজেপির রেজিস্টার মেম্বার সংখ্যা প্রকাশ করলে দেখা যায় যে চাইনিজ কমিউনিস্ট পার্টির থেকেও এগিয়ে বিজেপি। শুধু তাই নয়, দেখা যায় যে বিজেপির দ্বারা প্রকাশিত 18 কোটির বেশি রেজিস্টার মেম্বার রয়েছে, যে সংখ্যা দ্বিতীয় পজিশনে থাকা চাইনিজ কমিউনিস্ট পার্টির থেকেও দ্বিগুণ। যদি আমরা আজকের দিনে দেখি, লোকসভাতে বিজেপির 303 জন মেম্বার রয়েছে, যা এই হাউসের প্রায় 55% বেশি। এছাড়াও ইন্ডিয়ার 28টি স্টেটের মধ্যে 12টিতে মেজরিটি গভর্নমেন্ট রান করে এই বিজেপি সরকার। তো এই পার্টি চর্চা করা তো অবশ্যই। কিভাবে যে পার্টি 4 দশক আগেই তৈরি হয়েছিল সেটি আজ দুনিয়ার শিখরে পৌঁছে গেল। তো চলুন জেনে নেই বিজেপির ইতিহাস। বন্ধুরা, 21শে অক্টোবর 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাহায্যে ভারতীয় জনসংঘের স্থাপনা করেন। এখানে বলে রাখা ভালো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডিয়ান কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে মেম্বারও ছিলেন। এর সাথে জওহরলাল নেহরুর ফার্স্ট ক্যাবিনেটে মন্ত্রিসভার ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইয়ের মন্ত্রীও ছিলেন। কিন্তু 1950 সালে লিয়াকত নেহরু প্যাক্টের বিরোধিতায় তিনি উনার পদ থেকে ইস্তফা দেন। এরপরেই ভারতীয় জনসংঘের জন্মদাতা তথা প্রথম সভাপতি হন। এই সময় এই নব উদিত পার্টির উদ্দেশ্য ছিল স্বাধীন ভারতের হিন্দুদের কালচার আইডেন্টিটি রক্ষা করা। এর সাথে কংগ্রেস এবং জওহরলাল নেহরুর প্রসিদ্ধ মুসলিম তুষ্টিকরণ পলিসির বিরোধিতা করা। এর সাথে এই জনসংঘের দাবি ছিল যে জম্মু এবং কাশ্মীরকে সম্পূর্ণরূপে ভারতের সাথে সংযুক্তিকরণ। কিন্তু এই সময় কংগ্রেসের একছত্র রাজ ছিল, যার জন্য 1951 সাল থেকে 52 সালের স্বাধীন ভারতের প্রথম জেনারেল ইলেকশনে এই পার্টির কেবল 3টি সিট পেয়েছিল। এরপর এই পার্টি নিজেকে মজবুত করতে যাচ্ছিল। হঠাৎ 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক মৃত্যুর ফলে প্রবল ধাক্কা পায়। কিন্তু কিছু সময় বাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরেকজন জানাশোনা চেহারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘকে নতুন দিশা দেয়। 1967 সাল পর্যন্ত জনসংঘের জেনারেল সেক্রেটারি থাকাকালীন জনসংঘের নিচু স্তরের অর্গানাইজেশনকে মজবুত করার দিকে তিনি বিশেষ ধ্যান দিয়েছিলেন। এছাড়াও বলা যায় যে দীনদয়াল উপাধ্যায় বিজেপির ভবিষ্যতের বিচারিক মত তৈরি করে দিয়েছিলেন। এর জন্য 1967 সালের জেনারেল ইলেকশনে জনসংঘ 35টি সিট জেতার ফলে লোকসভার তৃতীয় সবথেকে বড় পার্টি হিসাবে উঠে আসে। জনসংঘ হিন্দি বলয়ে দ্বিতীয় নন কংগ্রেস অ্যাফিলিয়েট হিসাবে রিজিওনাল পলিটিক পার্টিগুলোর সাথে সংযুক্ত বিধায়ক দলের গঠন করে। এর সাথে জনসংঘ একত্রে মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ অ্যালায়েন্সের হয়ে সরকার গঠন করে। এটি প্রথম সুযোগ ছিল যেখানে জনসংঘ পলিটিক্স অফিসে স্থানান্তর হয়। এর মাঝখানে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর মতো তরুণ নেতা ইতিমধ্যেই জনসংঘের মধ্যে জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিল। 1968 সালে দীনদয়াল উপাধ্যায়ের পর জনসংঘের সমস্ত দায়িত্ব সামলেছেন অটল বিহারী বাজপেয়ী। এর সঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের গঠন, গোহত্যার উপর প্রতিবন্ধকতা এবং জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস হরণ করা এই পার্টির মেজর এজেন্ডা ছিল। এই সময় জনসংঘের তার রাজনৈতিক হাত মজবুত করতে ছিল। এর মধ্যে 1975 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি লাগিয়ে দেন। এর দরুন জনসংঘ অন্যান্য বিরোধী পার্টিগুলির সাথে এমার্জেন্সির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। এমার্জেন্সির বিরুদ্ধে হওয়া এই নেশন ওয়াইজ প্রোটেস্ট চলাকালীন কংগ্রেস সরকার হাজারো জনসংঘের কার্যকর্তাকে জেলে ভরে দেয়। কিন্তু যখন 1977 সালে এমার্জেন্সিকে অফিসিয়ালি সরানো হয় এবং ফ্রেশ জেনারেল ইলেকশন অর্গানাইজ করা হলে তখন জনসংঘ ভারতের অন্যান্য বিরোধী দলগুলির সাথে যেমন সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস ও পার্টি এবং ভারতীয় লোক দল একসাথে এসে ভারতীয় জনতা দল গঠন করে এবং সংযুক্ত হওয়া এই ভারতীয় জনতা দল একই উদ্দেশ্য ছিল, ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা থেকে বেদখল করা। কিন্তু যখন ইলেকশনের রেজাল্ট এলো যেটা হলো সেটা সবার কল্পনার বাইরে ছিল। প্রথমবার কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় এবং জনতা পার্টির সরকার তৈরি হতে যাচ্ছে। এই নতুন বিজয়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মুরারজি দেশাইকে নিযুক্ত করা হয়। কিন্তু এই সরকারের সবথেকে বড় শেয়ার ছিল জনসংঘে, যেখানে জনসংঘ 93টি সিট পেয়েছে। এই নবনিযুক্ত সরকারের জনসংঘের আগের লিডার অটল বিহারী বাজপেয়ীকে মিনিস্টার অব এক্সটার্নাল অ্যাফেয়ার বানানো হয়। কিন্তু এইভাবে সরকার তৈরি হয়ে গেলে কিন্তু সংযুক্ত সমস্ত পার্টির মধ্যে সামঞ্জস্যের অভাব ছিল। এটা হওয়ার কারণও ছিল সমস্ত পার্টির আইডিওলজি আলাদা হওয়ার জন্য, যার কারণে ভারতীয় জনতা দলে একটি ঘটক দল আরএসএস অ্যাসোসিয়েট জনসংঘের মেম্বারদের ডুয়েল মেম্বার শেষ করার দাবি জানায়। কিন্তু এই দাবি অস্বীকার করে জনসংঘ। এর ফলস্বরূপ জনতা পার্টি অ্যাক্টিভ হাব জনতা পার্টি সেকুলার হিসাবে এই সরকার থেকে আলাদা হয়েছে। এর ফলে মুরারজি দেশাই সরকার পড়ে যায়। এর মধ্যে 1980 সালে আবার জেনারেল ইলেকশন সংগঠিত হয়। কিন্তু এই ইলেকশনে জনতা পার্টি কেবলমাত্র
31টি সিট জিততে পেরেছিল। এরপর এপ্রিল মাসে এই হারের বিবেচনা করার জন্য যখন মিটিং ডাকা হয়, সেখানে বলা হয় জনসংঘের ও আরএসএস এর ডুয়েল মেম্বারশিপ ছাড়তে হবে, যেখানে জনসংঘের মেম্বারের কাছে দুটি রাস্তা খোলা ছিল, এক জনতা পার্টিকে নির্বাচন করা বা আরএসএসকে। জনসংঘের মেম্বাররা ডিসিশন নেয় জনতা পার্টির সাথে জনতা পার্টির সাথ ছেড়ে পূর্বে আরএসএস অ্যাথলেট জনসংঘের মেম্বাররা 6 এপ্রিল 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্ম দেয়, যেটি ভবিষ্যতের রাজনীতির কেন্দ্রবিন্দু থাকতে চলেছে। এখান থেকেই আমাদের কাহিনীর অগ্রভাগে এগিয়ে চলব। ভারতীয় জনতা পার্টির উত্থান। কিন্তু বন্ধুরা, এখনও পর্যন্ত আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি 4 দশক আগেও সৃষ্টি হলেও এর বীজ স্বাধীনতার পর থেকেই বোনা চালু হয়ে গিয়েছিল। যদিও বিজেপি নবোদিত পার্টি, কিন্তু জনসংঘের সাংগঠনিক ঝলক এর মধ্যে বিদ্যমান ছিল। এটাই তার প্রধান কারণ। বিজেপির ফার্স্ট প্রেসিডেন্ট তখনকার জনসংঘের প্রমুখ অটল বিহারী বাজপেয়ী ছিলেন, কিন্তু প্রথমের দিকে এই পার্টিকে অনেক সমস্যার মুখে পড়তে হয়। এর বড় কারণ হিসাবে ধরা হয় সদ্য জনসংঘ থেকে গঠিত হওয়া পার্টি বিজেপি তার আইডিওলজি সম্পর্কে কিছুটা হলেও কনফিউজ ছিল। নিজের থেকে জনসংঘের আইডিওলজি হিন্দুত্ববাদী থেকে সরে গান্ধীবাদী মডারেট আইডিওলজির সাথে জোড়ার চেষ্টা করছিল। বিজেপি এই কনফিউজ আইডিওলজি এবং ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যার ঘটনা চলাকালীন জনতার কাছ থেকে কংগ্রেসের উপর জাগা সিম্প্যাথেটিক ওয়েভের ফলে বিজেপি 1984 সালের জেনারেল ইলেকশনে কেবলমাত্র 2টি সিট এবং ভোট পার্সেন্টেজ 7 পেয়েছিল। বন্ধুরা, এখানে প্রশ্ন থাকবে আপনাদের জন্য যে এই জেনারেল ইলেকশনে বিজেপির যে 2টি সিটকে জিতেছিল, এর মধ্যে কোনোটাতেই কিন্তু আডবাণীজি বা বাজপেয়ী ছিলেন না, এখানে অন্য কেউ ছিলেন। আপনারা এর উত্তর আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই দেবেন। চলুন, এই হার থেকে বিজেপি শিক্ষা নিয়ে তাদের স্ট্যান্ড বদলেছিল, যেখানে লালকৃষ্ণ আডবাণীকে পার্টির নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় এবং আরএসএস ও ভারতীয় জনসংঘের হিন্দু ন্যাশনালিজম আইডিওলজি নিয়ে এগিয়ে যেতে থাকে। এর মাঝখানেই 1980 সালে বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে আন্দোলন চালু করেছিল। হিন্দু আস্থার সাথে জুড়ে থাকা এই মুদ্রাটিকে নিয়ে বিজেপি লালকৃষ্ণ আডবাণীজি নেতৃত্বে রাম জন্মভূমি মুভমেন্টের সূত্রপাত করে দেয় এবং বিশ্ব হিন্দু পরিষদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন এর সঙ্গে বিজেপি ইলেকশন ম্যানিফেস্টোতে রাম জন্মভূমির দাবি উল্লেখ করে। এই মুদ্রাটি ধুঁকতে থাকা বিজেপিকে পূর্ণ দম দিয়ে দেয়। এই মুদ্রাটিকে নিয়ে চালিয়ে যাওয়া ক্যাম্পেইন এই পার্টিতে জনতার সাপোর্ট বাড়তেই থাকে। এর প্রথম পরিমাণ হিসাবে 1989 সালের জেনারেল ইলেকশনে বিজেপি 86টি সিট পেয়েছিল এবং লোকসভায় পাওয়া এই সাফল্যের কারণে বিজেপি নিউলি ফর্ম ন্যাশনাল ভিপি সিং ন্যাশনাল ফ্রন্ট সরকারের একটি ক্রুশিয়াল কনস্টিটিউয়েন্ট হয়ে গিয়েছিল। এরপর থেকে বিজেপি সর্বদা ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে শুরু করে। কিন্তু এই সময়ে বিজেপির আসল পারফরমেন্স আসা এখনও বাকি ছিল। বিজেপি এমন কিছু করতে চাইছিল যেখানে ভারতের মেজরিটি হিন্দু পপুলেশনের সাথে সরাসরি জুড়তে চলেছিল। এখানে শুধুমাত্র বিজেপি নয়, সম্পূর্ণ ভারতের রাজনীতি বদলাতে চলেছিল। পুরা এই জানার জন্য আমরা কাহিনীর পরবর্তী অংশে যেতে চলেছি। রাম জন্মভূমি আন্দোলন। 1990-এর দশক আস্তে আস্তে সমগ্র ভারতের বাচ্চা বাচ্চা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর নামে জানতে শুরু করেছিল। এর মধ্যে 1990 দশকে লালকৃষ্ণ আডবাণীজি অযোধ্যার রাম মন্দির তৈরির উদ্দেশ্যে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার আমন্ত্রণ জানান। এই রথযাত্রার মাধ্যমে ভারতের রাজনীতি গেরুয়া রঙে রঞ্জিত হয়েছিল। আডবাণীজি বলেছিলেন এই রথযাত্রার উদ্দেশ্য সম্পূর্ণ ভারত থেকে রাম মন্দির তৈরির জন্য সাপোর্ট নিয়ে আসা এবং হিন্দুদেরকে জাগ্রত করা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ বলেছেন এই যাত্রা চিত্র ছিল ধর্মীয়, প্ররোচনামূলক, জঙ্গি, পুরুষতান্ত্রিক এবং মুসলমান বিরোধী। কিন্তু এই যাত্রার দরুন আডবাণীজি নিজের বক্তৃতার সরকারের উপর মুসলিমের তুষ্টিকরণ, সিউডো সেকুলারিজম এর আড়ালে হিন্দুদের লিজিটিমেট অ্যাসপিরেশন না গুরুত্ব দেওয়ার উপর আরোপ লাগাতে থাকে। এই মুভমেন্ট এবং তার নিজের পার্টির জন্য জনগণের কাছে সহযোগিতারও প্রার্থনা করে। এই যাত্রার সময় বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব প্রিভেন্টিভ ডিটেনশনের অর্ডার রিলিজ করেন, কিন্তু এরপরেও হাজারো মাত্রায় কর সেবক ও রিলিজিয়ান ভলেন্টিয়ার অযোধ্যায় পৌঁছতে থাকে। উত্তরপ্রদেশে এই জমায়েত হতে দেখলে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব হাজারো কর সেবককে ডিটেন করার জন্য অর্ডার দিয়ে দেন। এরপরে বহু মাত্রায় কর সেবক অযোধ্যা পৌঁছে যায়। এর দরুন অযোধ্যায় প্যারামিলিটারি ফোর্স লাগাতে হয়। এর মধ্যেই কর সেবক ও মিলিটারি ফোর্সের মধ্যে ঝগড়া হয়, যার দরুন অনেক কর সেবকের জীবন পর্যন্ত চলে যায়। এই ঘটনার
পর উত্তরপ্রদেশের মহল সম্পূর্ণ বদলে যায় ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়ে যায়। এর মাঝখানে বিজেপির ভিপি সিং গভর্নমেন্টের কাছ থেকে বিজেপি সহযোগিতা ফিরিয়ে নেয়, যার দরুন ফ্রেশ ইলেকশন হলে এবার বিজেপি 120টি সিট জিতে যায়, সাথে উত্তরপ্রদেশে সরকার তৈরি করে। কিন্তু এই কাহিনীতে মোড় আসে এখনও বাকি ছিল। 6 ডিসেম্বর 1992 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সেবা সংঘের অ্যাথলেট মেম্বার একটি র্যালির অর্গানাইজ করে, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির 1 লাখের বেশি অ্যাক্টিভিস্ট সামিল হয়। এই র্যালি অযোধ্যার বিবাদিত রাম জন্মভূমির পাশেই হচ্ছিল, কিন্তু ওই দিন এই র্যালি উগ্র হয়ে যায়। এই র্যালিতে সামিল হওয়া লাখো মানুষের ভিড় বিবাদিত বাবরি মসজিদের উপর হামলা করে তছনছ করে দেয়। এই ঘটনায় ভূমিকম্পের সমান ছিল এবং এখান থেকে বার হওয়া তরঙ্গ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলমান দ্বন্দ্বে পরিণত হয়। সারা দেশে হওয়া দাঙ্গায় কয়েক হাজার মানুষের জীবন চলে যায়। এই দাঙ্গার পর গভর্নমেন্ট বিশ্ব হিন্দু পরিষদকে ব্যান করে দেয়। এর সাথে আডবাণীজি সহ অন্য বিজেপি লিডারদের গ্রেপ্তার করা হয় জনসমক্ষে উস্কানিমূলক মন্তব্যের জন্য। এই ঘটনা সম্পূর্ণ বিভিন্ন ঐতিহাসিকবিদরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন এবং এটিকে বলা হয় প্রি প্ল্যান কনস্পিরেসি। কিন্তু 2009 সালে লেভরেহান কমিশন রিপোর্ট অনুযায়ী বিজেপির বড় নেতা যেমন অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সমেত 68 জন বিজেপি লিডারদের ডিমোলিশন বাবরি মসজিদের জন্য দায়ী করা হয়। রিপোর্ট অনুযায়ী এনাদের ভাষণ এবং উস্কানির জন্যই বাবরি মসজিদ ডিমলিশড হয়েছিল। ওর সাথে তৎকালীন ইউপি গভর্নমেন্ট কল্যাণ সিং যোগ ছিল বলে জানা যায়। কিন্তু 30 সেপ্টেম্বর 2022-তে আসা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এরা সবাই নির্দোষ প্রমাণিত হয়। এই ঘটনাটি বিভিন্নভাবে তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা যায়, কিন্তু এই ঘটনা ভারতের ইতিহাসে আসা কালকে বদলে দিয়েছিল। এইভাবে আমরা যদি ঘটনার পরবর্তী অংশে আসি, বিজেপি এই সময়ে রথযাত্রার সাথে আরেকটি যাত্রা শুরু করেছিল। 11 ডিসেম্বর 1991 সালে বিজেপির প্রেসিডেন্ট মুরলী মনোহর যোশীর নেতৃত্বে একতা যাত্রা। এই যাত্রা পুরো দেশকে একত্রিত করার উদ্দেশ্যে 11 ডিসেম্বর 1991 সালে কন্যাকুমারীতে শুরু হয় এবং 14টি স্টেটের উপর দিয়ে 26 জানুয়ারি 1992 সালে শ্রীনগরের লাল চকে পতাকা তোলার মাধ্যমে শেষ হয়। কিন্তু বন্ধুরা, দুটি যাত্রার মধ্যে একই সমানতা ছিল। এই যাত্রাগুলির আয়োজনের ক্ষেত্রে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষভাবে ভূমিকা ছিল। তবে ভারতের ভাবী নেতৃত্ব আন্দোলনের মধ্যে তৈরি হচ্ছিল, কিন্তু ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য 200 দশক বাকি ছিল। কি হয়েছিল এ জানার জন্য চলুন আমরা আগের চলে যাই। বিজেপি টার্ন ইনটু এনডিএ গভর্নমেন্ট। বন্ধুরা, 90-এর দশক আস্তে আস্তে কংগ্রেস আর পুরনো কংগ্রেস ছিল না। কংগ্রেসের সাথে লড়াই করার জন্য বিভিন্ন দল উঠে পড়ে লেগেছিল, কিন্তু কোনো একলা দলের পক্ষে কংগ্রেসের সাথে টক্কর দেওয়া সম্ভব ছিল না। এই সময় বিজেপি, যেটি ভারতের দ্বিতীয় বড় পার্টি তৈরি হয়ে গিয়েছিল, এই সময় কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য পরিপক্ক হয়ে গিয়েছিল। এই 2 দশকের মধ্যে বিজেপি এই দলগুলোর সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ বানিয়ে ফেলেছিল। এর সরাসরি লড়াই কংগ্রেসের তৈরি ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপি এর সাথে হচ্ছিল। এই সময় বিজেপির দিকে নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ীর হাতে ছিল। তিনি 3 বারের জন্য প্রধানমন্ত্রী হন, কিন্তু একবারেও তিনি তার পুরো কার্যকাল সম্পূর্ণ করতে পেরেছিল। এর একটি বড় কারণ ছিল এই সময় সরকার অ্যালায়েন্সের সরকার ছিল, যেখানে ঘটক দলের মোটের উপর সরকার তৈরি বা ভেঙে যেত। এই সময় বিজেপির কদর এবং মাটি শক্ত পুরো হচ্ছিল। এই সময় অটল বিহারী বাজপেয়ী যখন 1991 থেকে 2004 পর্যন্ত সরকার বানিয়েছিলেন, এই সময় বিজেপি গভর্নমেন্ট শাসন প্রশংসিত ছিল। এই সময় ওনার দ্বারা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার জন্য বাস যাত্রা করা, যা দেশে বিদেশে চর্চিত হচ্ছিল। ভারতের এই উদ্যোগের পরেই পাকিস্তান কার্গিল যুদ্ধের নামে প্রতারণা করেছিল। এই দুর্দিনে অটলজির নেতৃত্বে যেভাবে ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছিল, এটা দেখে মনে হচ্ছিল বিজেপি আবারও সরকার গড়বে। কিন্তু এর বিপরীত হলো, কংগ্রেস 2004 সালে ইউপি আবার পুনরায় ক্ষমতায় আসে। তবুও কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেশনের উপর অনেক প্রশ্ন ওঠার পরেও 2 বার সরকার বানিয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল কংগ্রেস আবারও পুরনো দিন ফিরে আসতে চলেছে। কিন্তু এই কাহিনীতে আরও মোড় আসা বাকি ছিল। মোড় আসার কারণ ছিল বিজেপির একজন নতুন নেতৃত্ব নতুন দিশা তৈরি করেছিল। তার নেতৃত্বে দেশব্যাপী 2টি যাত্রা সংগঠিত হয়েছিল। এখানে আমরা বলছি নরেন্দ্র মোদীর কথা। এবার আমরা কাহিনীর আগের পরবর্তীতে যেতে চলেছি। এনডিএ টার্ন ইনটু বিজেপি।
বন্ধুরা, ইউপিএ সরকারের সেকেন্ড টার্ম পূরণের সময় প্রচুর পরিমাণে কারাপশনের চার্জ লেগেই যাচ্ছিল, যেখানে ইউপিএ গভর্নমেন্ট পুরো জর্জরিত হয়ে গিয়েছিল। এর সাথে জিনিসপত্রের দাম বাড়তেই ছিল। এই সময় দেশের জনতা পরিবর্তন চাইছিল, যা গুজরাটের তৎকালীন সিএম তথা বিজেপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নরেন্দ্র মোদীর মধ্যেই দেখতে পাচ্ছিল। এটা মোদিজির ম্যাজিক ছিল, যেখানে 2014 সালের ইলেকশন তথা 2019 সালের ইলেকশন প্রেসিডেন্সিয়াল স্টাইলে জয়লাভ করেছিল। এটাই একটি মূল কারণ ছিল, যেখানে আগে সরকার তৈরি করার জন্য এনডিএর সাপোর্ট নিতে হতো বিজেপিকে, সেখানে বিজেপি একাই গভর্নমেন্ট তৈরি করেছিল। কিছু সেন্ট্রাল ইলেকশন বা স্টেট ইলেকশন হোক, বিজেপি এখনো পর্যন্ত মোদিজির নামেই ইলেকশন লড়তে দেখা যায়। এটা বলাই ভালো, 2014 ও 2019-এর জেনারেল ইলেকশনে জনতা কনস্টিটিউয়েন্সির জন্য ক্যান্ডিডেট নয় প্রধানমন্ত্রী চয়ন করেছিলেন। বিজেপিকে নতুন মোড় দেওয়ার জন্য আরেকজনের কাছে শ্রেয় যায়, যিনি 2014 সালের বিজেপির প্রেসিডেন্ট তথা বর্তমানের হোম মিনিস্টার অমিত শাহ, যিনাকে আজকাল রাজনীতি চাণক্য বলা হয়। ওনার গ্রাউন্ড ওয়ার্ক, যার ফলে বিজেপি গ্রাউন্ড লেভেল মজবুত হয়েছে। শুধু তাই নয়, এর সাথে বিশ্বের সব থেকে বড় পলিটিক পার্টি হিসাবে পরিচিতি পেয়েছে বিজেপি। অন্যদিকে দেশে এই সময় একছত্র রাজ চলতো কংগ্রেসের, সেই আজ কংগ্রেস মিশে যেতে বসেছে এবং ভবিষ্যতে মোদি সাহের জুটি কি রং দেখায় তা দেখার বিষয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন।